প্রকাশের যতই বলুন না কেন, ব্রাত্য বসুরই একটা লেখায় আছে, যা আমি বলতে চাইছি তা হচ্ছে না, শব্দগুলো আমায় ধরা দিচ্ছে না। মানে এরকম মানুষও বলেন যে আমার শব্দগুলো আমি, এই নিয়ে তার নাটকও আছে, জীবনের প্রথম নাটক উনি এই ভাষার এই যে সমস্যার, কমিউনিকেশনের সমস্যা নিয়ে। উনি 26 বছর তখন তার বয়স, এই বয়সে উনি এই নাটক রচনা করেছিলেন। উনি নাট্য সাহিত্যের বিশ্ব ব্যক্তিত্ব, মানে উনি শুধু পশ্চিমবাংলা ভারত নয়, অনেক বড় স্তরের মানুষ। তো সমস্যা হচ্ছে যে আমি বলবো কী করে, তার জন্যে রবীন্দ্রনাথ, না হয় জীবনানন্দ, না হলে ব্রাত্য বসু, এদের কাছে হাত পাততে হচ্ছে আমাকে। রবীন্দ্রনাথের একটা কথা আপনাদের জানা কথা, সেটাই আমি বলছি, যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বঞ্চিত করে যদি মুখে রক্ত সঞ্চার করা যায়, তাহলে সেটাকে স্বাস্থ্য বলে না। মানে আমার এই ধরুন আঙুলটাকে বঞ্চিত করলাম, হাতটাকে বঞ্চিত করলাম, পায়ের আঙুলগুলোকে বঞ্চিত করলাম করে মুখে, মানে কলকাতা শহরে রক্ত সঞ্চার করছি, এটা তো স্বাস্থ্য, সাংস্কৃতিক স্বাস্থ্য এটা হলো না। তাহলে সর্বাঙ্গে রক্ত সঞ্চারকে স্বাস্থ্য বলে? এই আঙুলগুলো দেখুন ছোট বড়, কিন্তু রক্ত সঞ্চারে শরীর কিন্তু কোনো আঙুলকে বঞ্চিত করছে না। করছে কি? এই বুড়ো আঙুলটা যতটা লাগবে, এই তর্জনী যতটা লাগবে, শরীর কিন্তু ততটাই মানে সঞ্চার করছে। একটা সরকারের কি উচিত, আদর্শ সরকারের কি উচিত বলুন? যে সবার জন্য তিনি ব্যবস্থা করবেন, সকলকে তিনি দেবেন, সকলে যাতে পেতে পারে। সেটা যেমন জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেটা হবে, অর্থনীতির ক্ষেত্রে যেমন হবে, সকলকে দাও, সকলকে দিয়ে ভাগ করে যেটা তাদের প্রাপ্য যথাসাধ্য তাদের দান করে, তেমনি সংস্কৃতি জগতেও এই জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জায়গাটাকে ভেঙে দিলেন, যে দূরে পড়ে আছেন যারা, তাদের সুযোগ দেওয়া হোক, তাদের তুলে আনা হোক। আর এই কাজে তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন, মানে সংস্কৃতি জগতের। আমার ধারণা, এটা আমার নিজের ব্যক্তিগত কথা, সেটা আমাদের এই শিক্ষামন্ত্রী, আমাদের সংস্কৃতির জগতের এই দিকপাল ব্রাত্য বসুকে বোধহয় সবচেয়ে উনি এই ক্ষেত্রে পছন্দ করেন, এবং এটা ঠিকই করেন উনি। ওর ভুল খুব কম। যেমন ধরুন সংস্কৃতি জগতের, সিনেমা জগতের অমিতাভ বচ্চন, শাহরুখ খান এটা পছন্দ করেন, উত্তম কুমারের ফ্যামিলিকে উনি দেখেন। মানে ভাববার কথা, কিন্তু এগুলো কোনোদিন কেউ করেনি। যারা বড় বড় মানুষ, সুচিত্রা সেনেরও দেখলাম তার মেয়ের কাছে একেবারে চলে গেলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় তার ক্ষেত্রেও তাই। এত চারিদিকে দৃষ্টি সমস্ত মানুষের প্রতি। এই কথাগুলোকে আমি একটা সূত্র থেকে পেয়েছি, সেটা হচ্ছে যে ফেমিনিজমের যদি কোনো সর্বাধুনিক প্রয়োগ থাকে, নারী জাগরণের যদি বিশ্বতত্ত্ব যেগুলো, তার মধ্যে সবচেয়ে অগ্রসর তত্ত্ব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা নিজের জীবন দিয়ে প্রতিফলিত করছেন, নারী জাগরণকে জাগিয়ে তুলছেন। এখানে কোথাও তার অসাম্য নেই। আপনারা একটু ভালো করে শান্ত মনে ভেবে দেখবেন, যিনি উনি জ্ঞান তো কাউকে বঞ্চিত করতে চান না। রাস্তায় চলতে চলতে একটা ঘটনা উনি বলেন, একটা ছেলে এসে, বাচ্চা ছেলে এই জঙ্গলমহলে এসে বলেছে যে তুমি তো মেয়েদের দিচ্ছ, আমাদের তো দিচ্ছ না। এইটা তিনি বহন করে নিয়ে গেলেন। তাই তো, আমি ছেলেদের কেন দিচ্ছি না এই বাইক, আমি ছেলেদেরও দেবো। আমি মেয়েদের যেমন দেব, ছেলেদেরও দেব। এবং এত পরিমাণ নারী জাগৃতি, এত পরিমাণে মেয়েদের তুলে আনা, একেবারে সসম্মানে তুলে আনা, মঞ্চে তুলে আনা, আলোতে নিয়ে আসা। এর আগে কোথায় বলুন, কোন মন্ত্রী আমাদের, কোন প্রশাসন
কোন রাজ্য সরকার আগে এভাবে করেছেন, মেয়েদেরকে নিয়ে এসেছেন? এমনকি আমি দেখুন, আমাদের ব্রাত্য বসু বলেন জনাব আবুল বাশার। জনাব মানে ভদ্রলোককে, জেন্টলম্যানকে বলা হয় জনাব। তো আমি এমন একটা অনগ্রসর সমাজের লোক যেখানে সাচা সাহেব বলেছেন যে এই বাংলাতে যে আদিবাসী মানুষ যে কষ্টে আছে, যে অভাবের মধ্যে আছে, তার চেয়েও কষ্টে আছে, অভাবের মধ্যে আছে, তার চেয়েও নিঃসহায় হচ্ছে বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষ। সাচা সাহেব পাকিস্তান থেকে আসা একজন সংখ্যালঘু মানুষ। তাকে সংখ্যালঘুর অবস্থা জানার জন্যে নিয়োগ করেছিলেন আরেকজন সংখ্যালঘু মানুষ। তিনি প্রধানমন্ত্রী, তিনি শিখ। শিখ কিন্তু হিন্দু ধর্ম নয়, একটা আলাদা ধর্ম, খুব ছোট ধর্ম, মানে জনসংখ্যার দিক থেকে কিন্তু খুবই শক্তিশালী ধর্ম, সংখ্যালঘু তিনি। এবং তাকে যিনি প্রেরণা দিচ্ছিলেন তিনি একজন খ্রিস্টান, মানে রাহুল গান্ধীর মা, তিনিও সংখ্যালঘু। তো সংখ্যালঘু, তিনজন সংখ্যালঘু মিলে সংখ্যালঘু কেমন আছে এইটা গবেষণা করে, সমীক্ষা করে রিপোর্ট তিনি তৈরি করেছিলেন, করে বলেছিলেন যে সংখ্যালঘু প্রতি যদি তুমি সমদৃষ্টি না দাও, তুমি সমান চোখে দেখতে না শেখো, তুমি ক্ষমতার কেন্দ্রগুলোতে তাকে যদি পৌঁছে না দাও, তাহলে তুমি জেনে রাখবে তুমি যেটা করছো সেটা কি অসভ্যতা। তোমার সভ্যতার মাপকাঠি, তুমি একটা দেশ, সভ্য দেশ, তার মাপকাঠি কি হবে? হবে যে তুমি সংখ্যালঘুকে কি চোখে দেখেছিলে। বাংলাদেশে আজকে সংখ্যালঘুর যা হচ্ছে, দেখবেন আমাদের মুখ্যমন্ত্রী আকুল হয়ে কথা বলছেন এবং সে কথারও বিকৃতি হচ্ছে, সে কথার বিকৃতি হচ্ছে, ঠিক কথাটা পৌঁছচ্ছে না। এই গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে যে উনি যা বলছেন সেটাকে ভালো করে ঠিক ঠিক ভেবে ঠিক ঠিক করে পরিবেশন করো। উনি যেটা বলতে চান, যে আকুলতা প্রকাশ করছেন যে ওখানে সংখ্যালঘু, দেখুন সংখ্যালঘু ওখানে খারাপ হলে এখানকার সংখ্যালঘু সবচেয়ে খারাপ অবস্থায় পড়বে, তার যা প্রতিক্রিয়া হবে। ওখানে সংখ্যালঘু যদি অত্যাচারিত হয় তাহলে এখানে সংখ্যালঘু অত্যাচারিত হবে। এবার এখানকার সংখ্যালঘুকে তো তিনি বুক দিয়ে আগলে রেখেছেন, সেই জন্য আমরা এভাবে কথা বলতে পারছি, এখানে অংশগ্রহণ করতে পারছি। এক্ষেত্রে সংখ্যালঘু, দেখুন সংখ্যালঘু কালাম সাহেব সংখ্যালঘু ছিলেন। এই ভারতবর্ষের এটা বুঝবেন যে তিনি রাষ্ট্রপতি, তিনি ভারতরত্ন। বিসমিল্লাহ খান সংখ্যালঘু, ভারতরত্ন। ভারতবর্ষে এরকম সব দিকপাল মুসলিমদের সংখ্যালঘুদের মধ্যে পড়ে। দিলীপ কুমার, মোহাম্মদ রফি সংখ্যালঘু। এখনো দেখবেন এই সংখ্যালঘুর একটা বিপুল স্রোত আছে। আলী আকবর খান, এই সংখ্যালঘুরা সম্মানিত হয়েছে ভারতবর্ষে, এটাই ভারতবর্ষের সংস্কৃতি। তাহলে তোমার কাজ হচ্ছে সমদৃষ্টি, তো তুমি দেখো সবকা বিকাশ মানে সমদৃষ্টি। সবকা বিকাশের বাংলা যদি করতে হয় সবকা বিকাশ, তাহলে তার বাংলা হবে সমস্ত মানুষ এবং সংখ্যালঘুর প্রতি সমান দৃষ্টি দেওয়া। তার অভ্যাস, তারও প্র্যাকটিস, তার সামাজিক অনুশীলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র মানুষ ভারতবর্ষে। সেজন্য ভারতবর্ষে আজকে দরকার হয়ে পড়েছে তাকে নেতৃত্বে নিয়ে আসা। এটা দেখুন, এগুলো কিন্তু কোনো আকুলতা ব্যাকুলতার কথা নয়, এটা হচ্ছে পরিস্থিতি ডিমান্ড করছে। ভারতবর্ষের আজকে পরিস্থিতি ডিমান্ড করছে যে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে ভারতবর্ষ, এটা উচিত। সেই জন্য বলছি সেটা সম্ভব হতে পারে, সম্ভাবনার খুবই সম্ভাবনা আছে। অন্তত এখন 90% সম্ভাবনা আছে। এটা 40-30 করতে করতে এটা বাড়তে বাড়তে 90% সম্ভাবনা আছে তার ভারতবর্ষের প্রধান। তিনি করবেন কিনা জানি না, সেসব তো তার ব্যাপার। কিন্তু ভারতবর্ষ চাইছে ধীরে ধীরে যে তার মতো একজন মানুষ কিন্তু ভারতবর্ষের নেতৃত্ব দিন, হাল ধরুন। এই মানুষের
আশীর্বাদ পেয়ে, জঙ্গলমহলের মানুষ তার শুভেচ্ছা পেয়ে, তার চেষ্টায়, আপ্রাণ আকুল চেষ্টায় যে আলো তিনি জ্বালিয়ে দিয়েছেন, অন্ধকার যেভাবে দূর করেছেন এবং ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে অন্ধকার, আলো আরো ভাসিত হচ্ছে। মানে অন্ধকারের বিন্দু থেকে আছে না কবি কথা, যে ছিনিয়ে আনো সে সকালবেলাটাকে। আলো ক্রমে আসিতেছে এই বলে একটা উপন্যাস শুরু হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অস্তিত্ববাদী উপন্যাস। তারপরে প্রথম লাইনটা হচ্ছে আলো ক্রমে আসিতেছে, তারপরে ওই প্যারাটি শেষে লিখছেন ক্রমে আলো আসিতেছে। একটা হচ্ছে আলো ক্রমশ আসছে, আলোর যে ফুটে ওঠাটা, যেভাবে সূর্যটা ওঠে তার একটা ক্রম আছে, মানে তার ফুটে ওঠার যে রেখা তার একটা ক্রম আছে, আলো ক্রমে ক্রমে আসে। পরে বলছেন আলো নয়, ক্রমে আলো আসিতেছে, অর্থাৎ এই ক্রমশ এ আলো সঞ্চারিত হচ্ছে। আলোর প্রথমে ভঙ্গি বলছেন কিভাবে আলোটা ফুটে উঠছে সকালবেলা, তার তরঙ্গের চেহারাটা, তার গতি, সেটার বর্ণনা করছেন এবং বলছেন ক্রমে আলো আসিতেছে, ক্রমশ আলো আসিতেছে। এবং সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টার ফলে এই বাংলা বুকে, এই জঙ্গলমহলে আপনাদের বলছি, এবং এরকম একজন মানুষকে আমরা পেয়েছি, এটাও তো সৌভাগ্য। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া একটা আমাদের সৌভাগ্য, ব্রাত্য বসুকে পাওয়াও তো আমাদের সৌভাগ্যের ব্যাপার। আমার বন্ধুরা আছেন এখানে, এটা কোনো অতিশয়োক্তি নয়, এটা একদম প্রাণের কথা, আমি এটা বিশ্বাস করি। ফলে জঙ্গলমহলে উদ্ভাসিত হয়ে ক্রমে দেরি হলেও আলো আসিতেছে। নমস্কার।